হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ প্রণব। গত ভিডিওতে আমরা আপনাদের নিয়ে ঘুরে বেরিয়েছি মানস অভয়ারণ্যের আনাচে কানাচে। এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে বেড়াবো জয়ন্তী নদীর ধার ধরে, সাথে অবশ্যই দেখে নেব বক্সা ফোর্ট এবং কোচবিহার রাজবাড়ি। তো চলে আসুন আমার সঙ্গে বঙ্গাইগাঁওয়ের পথে। আর এই যে ডান দিক দিয়ে ভুটান পাহাড়গুলো এখনো দৃশ্যমান। আর রাস্তাটা তো বেশ সুন্দরই, চমৎকার রাস্তা। আর এই যে ডান দিক দিয়ে ভুটানের পাহাড়গুলো। বঙ্গাইগাঁও থেকে বঙ্গাইগাঁও টাউনের ভিতরে একটু গেলাম। আমার ওই যে ইন্ডিকেটার, লেফট সাইডের ইন্ডিকেটারের সমস্যাটা হচ্ছিল, ইন্ডিকেটারটাকে ঠিক করলাম। ভাগ্য ভালো যে বাল্ব কাটেনি, যার ফলে একটু ঘষে দিল, ওখানে হয়তো জং টং পড়ে গিয়েছিল, যার ফলে আবার ঠিক হয়ে গেছে। এবার আবার বঙ্গাইগাঁও থেকে রওনা দিয়েছি। সামনে আমরা দেখব কুচবিহার রাজবাড়ি, তো সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখন ব্রেকফাস্টটা করলাম না, দেখি একেবারেই লাঞ্চ করে নেবো ভাবছি, কারণ সকালে তো কিছু খেয়ে বেরিয়েছি, অসুবিধে হচ্ছে না। 11টা সাড়ে 11টা নাগাদ যদি লাঞ্চটা করে নেওয়া যায় একেবারে, তাহলে সুবিধেই হয়। দেখা যাক, সামনের দিকে এগুচ্ছি, কতদূর কী হয়। সংকোচ পার হয়ে গেলাম, মানে এই যে ওয়েস্ট বেঙ্গলে আমরা ঢুকে গেলাম। তো প্রায় সাড়ে 11টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করতে হবে, দেখি সামনে কোনো ধাবা টাবা বা রেস্টুরেন্ট কিছু পাই কিনা। যখন যাচ্ছিলাম তখন এটা তো সন্ধে হয়ে গিয়েছিল। এখন বেশ চমৎকার সূর্য আলোকে ওয়েস্ট বেঙ্গলে আবার ঢুকে পড়লাম আসাম থেকে। আবার কোনো একদিন হয়তো আসাম আসা হবে, দেখা যাক। যে আমরা রসিক বিল পার হচ্ছি, এই যে এই দিকটা পুরো জলা এরিয়া। আর রাস্তা এখান থেকে ভালো, ওই যে যত দূর চোখ যাচ্ছে জলা এরিয়া। ঢুকে গেছি কোচবিহার শহরে। একটা একটা করে নতুন নতুন জায়গা দেখতে দেখা হয়ে যাচ্ছে পরপর, ভালোই লাগে, ভালোই লাগছে। তো কোচবিহারে এখানে আমরা দুটো জিনিস দেখব, এক কোচবিহার রাজবাড়ি আর মদন মোহন মন্দির। এই দুটো জিনিস দেখে চলে যাব রাজাভাত খাওয়ার দিকে। এখন বাজে প্রায় 1:40। আশা করছি 4টে নাগাদ রাজাভাত খাওয়া দেখা হয়ে যাবে, পৌঁছে যাব, দেখা যাক। এখনো পর্যন্ত এখানে কোচবিহার শহরের ভেতরটা যা দেখলাম, এতটা কিন্তু ঘিঞ্জি পাইনি। যেখানে আলিপুরদুয়ারের মধ্য দিয়ে আসতে গিয়ে প্রচুর ঘিঞ্জি এরিয়া পেয়েছি, তো এখানে কিন্তু এখনো এতটা ঘিঞ্জি এরিয়া আমি পাইনি। জানি না যারা এখানকার লোকাল তারা আরো ভালো বলতে পারবে, কিন্তু এতটা ঘিঞ্জি নয়, যার জন্য বেশ ভালোই লাগছে। কোচবিহারের বিখ্যাত মদন মোহন মন্দির, ভেতরে ফোন বা ক্যামেরা ইউজ করা নিষেধ, সে কারণে বাইরে থেকেই ভিডিও করা। সাদা, যদিও এখন সংস্কার কার্য চলছে। মূর্তিটা খুব সুন্দর, খুবই সুন্দর। মদন মোহন মন্দিরের মূর্তিটা খুবই সুন্দর। আমরা কোচবিহার রাজবাড়ি চত্বরে প্রবেশ করেছি। এখানে টিকিটের মূল্য 25 টাকা। আর ওই যে দূরে কোচবিহার রাজবাড়ি দেখা যাচ্ছে, দুদিকটা বেশ সুন্দর সাজানো গোছানো বাগান করা রয়েছে। এদিকটাও বেশ সুন্দর। পার্কিং লট আছে, পার্কিং লটে বাইক রেখে আসলাম, লাগেজ একদম মাথা সাদা করা রয়েছে সেই অবস্থায়। ওদের কাছে হেলমেট টেলমেট রেখে আসলাম। এখন এই যে দূর থেকে কোচবিহার রাজবাড়িটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। কোচবিহার রাজবাড়ি চত্বর, এই চারিদিকটা বেশ লম্বা, বেশ লম্বা।
কোচবিহার রাজবাড়ি চত্বর একদম এই মুহূর্তে সূর্য একদম মাথার উপরে, আর তার নিচে কোচবিহার রাজবাড়ি চত্বর। কোচবিহার রাজবাড়ির যে সংগ্রহশালা সেটা দেখে বেরোলাম। ভেতরের অংশটা কিন্তু খুব সুন্দর লাগলো, খুব সুন্দর দেখতে লাগলো। যেহেতু ভেতরে ছবি তোলা বারণ, কিছু দেখানো গেল না। এই যে সামনে বিরাট রাজবাড়ি চত্বর, দোতলা, এদিকটাও আছে। বেশ ভালো লাগলো দেখতে, কিন্তু ভেতরে সংগ্রহশালার মধ্যে ছবি তোলা বারণ। কোচবিহার রাজবাড়ি দেখে কোচবিহার থেকে আমি বেরিয়ে পড়ছি। কোচবিহার রাজবাড়ির যে বিশেষত্ব, কোচবিহার রাজবাড়ির যে মূল গম্বুজ, তার নিচের অংশ, ভেতর থেকে যে অংশটা দেখা যাচ্ছে, তার কালার অসাধারণ। কিন্তু যেহেতু ওটা সংগ্রহশালার একটা অংশ, সেই জন্য ওখানে ভিডিও বা ছবি তোলা বারণ, সেই কারণে কিছুই দেখানো গেল না। কিন্তু তার যে কালার, সে অসাধারণ সুন্দর। রাজবাড়ি চত্বর সেটা বিরাট অংশ জুড়ে 1887 সালে সম্ভবত রাজবাড়ি তৈরি হয়। আর খুব সুন্দর লাগলো, ভেতরে সংগ্রহশালাটাও খুব সুন্দর। সংগ্রহশালা 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, প্রত্যেক শুক্রবার বন্ধ থাকে। আর রাজবাড়ি চত্বরে ঢোকার জন্য তার যে টিকিট, সেটা হচ্ছে 25 টাকা। সংগ্রহশালা টিকিটও একই, ওর সঙ্গেই ধরা রয়েছে। আর কোচবিহার শহরটা আমরা ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যেটা ভালো লাগলো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আস্তে আস্তে যাচ্ছিলাম যে রাজাভাত খাওয়ার দিকে, কিন্তু এখানে একটা বোর্ড খুব সুন্দর, মানে দেখে চোখ আটকে গেল। বোর্ডে লেখা রয়েছে কচ্ছপ পারাপারের জায়গা, গাড়ি আসতে চালান। অনেক কিছু পারাপারের জায়গা দেখেছি, তো কচ্ছপ পারাপারের জায়গা মানে সত্যি এরকম দেখিনি। তা কি রাস্তায় কি কচ্ছপ দেখতে পাবো নাকি? ভালোই হয়, মানে রাস্তা গাড়ি আসতে চালাতে বলেছে কচ্ছপ পারাপারের জন্য। সত্যি বেশ বিষয়টা সুন্দর লাগলো, কচ্ছপ পারাপারের জায়গা। আলিপুরদুয়ার ছেড়ে আমরা রাজাভাত খাওয়ার দিকে এগুচ্ছি। আর এদিকে দুপাশের জঙ্গল অলরেডি আরম্ভ হয়ে গেছে। দুপাশের জঙ্গলের প্রকৃতি আরম্ভ হয়ে গেছে। আমাদের আর 6 কিলোমিটার মতো রাস্তা, 6 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে রাজাভাত খাওয়া। তারপর সম্ভবত জয়ন্তীতে আজকে ঢোকা হবে না, দেখা যাক, মোটামুটি কনফার্ম হবে না, তবু একবার কথা বলে নেব। আর চারিপাশের একেবারে জংলা প্রকৃতি। আবার জঙ্গলে ফেরত চলে আসলাম মানসের থেকে এসে আবার। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ফ্রম জয়ন্তী। আমরা আলটিমেটলি একদম জয়ন্তী রিভার বেডের কাছেই আমরা এই হোমস্টেতে চলে এসেছি। তবে আমার জন্য একটা খুবই দুঃসংবাদ এই যে এখানে বাইক আনতে দিল না। আগে এখানে বাইক আনতে দিত, শনি রবি এবং ছুটির দিন বাদ দিয়ে অন্য দিনগুলোতে আনতে দিত, কিন্তু এখন ওটা বন্ধ করে দিয়েছে, আনতে দিল না। এটা আমার জন্য বেশ ভালো রকমই একটা দুঃসংবাদ তো অবশ্যই, কারণ চেয়েছিলাম বক্সা ফরেস্টের মধ্য দিয়ে একটু বাইকটা চালাতে। যার ফলে কি করলাম, ওই বক্সার গেট যেটা আছে সেই গেটে একটা দোকানে বাইকটাকে রেখে এসেছি। আর এখানে যে হোমস্টে ওনার, তার গাড়িতে করে আমরা আসলাম। আর আগামীকাল সকালবেলা এই বক্সার ফরেস্টের মধ্যে একটু ঘুরবো। এখানে আছে বলতে, আমরা তো জয়ন্তী রিভারের ধারেই আছি, ওই সামনেই জয়ন্তী রিভার। এই যে সামনে এই দিকটায় জয়ন্তী রিভার, কিন্তু এখন তো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আর জয়ন্তী রিভারে আমরা একটু নামবো, নেমে একটু ঘোরাঘুরি করবো। এই কাছে মহাকাল মন্দির ট্রেকটা হয়, কিন্তু এখন যেটা শুনলাম মহাকাল মন্দির ট্রেক বন্ধ, সুতরাং ওটা তো করা যাচ্ছে না। বক্সা যে বক্সা ফোর্টে নাও যেতে পারি। আর ওখানে লেপচাখা একটা গ্রাম আছে, সিনিক বিউটির জন্য বিখ্যাত,
সেখানেও হয়তো যাব না, দেখি কি করা যায়। কিন্তু এইটাই হচ্ছে এখানে জয়ন্তীতে যারা আসবে তাদের জন্য। আর আমরা এখানে যে হোমস্টেটায় আছি এটা ভালোই, এবার বিস্তৃত সামনে জায়গা আছে এবং একদম রিভার মানে জয়ন্তী রিভারের পাশেই। এবং এই যে হোমস্টের 1, 2, 3, 4টে ঘর, আমরাই এই মুহূর্তে একমাত্র গেস্ট। পাশে একজন আন্টি আছেন, উনি মোটামুটি রাত্রের জন্য আমাদের রুটি চিকেনের ব্যবস্থা করবেন। এই যে পাশে আন্টির ঘরের আলো দেখা যাচ্ছে। তো যাই হোক, কালকে সকালে আমরা একটু বক্সা যে ফরেস্ট, সে ফরেস্টের মধ্যে না, এখানে মানুষে যেরকম সাফারি করেছিলাম সাফারি করব না, যারা সাফারি করতে চান তাদের জন্য ব্যবস্থা আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা সাফারি করব না, আর সাফারি অলরেডি একটা করেছি। আর এই যে পাশেই কিন্তু গভর্নমেন্টের ইন্সপেকশন বাংলো, এই ইন্সপেকশন বাংলো, এই যে আলো জ্বলছে ইন্সপেকশন বাংলো, ইন্সপেকশন বাংলোর একদম পাশেই আমরা আছি। তো ঠিক আছে, দেখা যাক কালকে সকালে সূর্যের আলোয় চারিপাশটা বেশ ভালোই দেখানো যাবে আশা করছি। তো কালকে সকালে দেখা যাক। আমাদের রাতের খাবার এসে গেছে একদম বাইরে, এবং চমৎকার পরিবেশের মধ্যে আমাদের রাতের খাবার। এখানে লাইট অফ করে রেখেছি পোকা আসতে পারে বলে। তো রাতের মেনু খুব সিম্পল, রুটি, চিকেন আর আলু ভাজা, খুবই সিম্পল। যাই হোক, এরকম একটা পরিবেশে খাওয়ার মজাই আলাদা, কি বলো? একদম খুব সুন্দর লাগছে, বাইরের পরিবেশ ঠান্ডা ঠান্ডা, তার সঙ্গে গরম রুটি সহযোগে চিকেন। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম জয়ন্তী, আলিপুরদুয়ার। আমরা গতকাল সন্ধেবেলায় এই জয়ন্তী রিভারের ধারে একটা হোমস্টে টাইপের রিসর্ট, অ্যাকচুয়ালি হোমস্টে নয়, সেখানে এসে উপস্থিত হয়েছিলাম। আর এই সকালবেলা একটু হাঁটতে হাঁটতে জয়ন্তী রিভারের ধারে আসলাম। এখানে জয়ন্তী রিভারের জল কুলকুল শব্দে অত্যন্ত ক্ষীণ ধারায় বয়ে চলেছে। রিভার প্লেটটা বিস্তৃত, বিরাট বড় রিভার প্লেট, বাট এখানে কিন্তু জয়ন্তীর জল একেবারে ক্ষীণ ধারায় বয়ে চলেছে, সশব্দে ঝকঝক করছে একদম। আর এই যে সামনে সূর্য অনেকটা উঠে গেছে, সূর্য উদয় হয়ে গেছে। তার মাঝখানে এই যে জয়ন্তী রিভারের ধারে চমৎকার একটা পরিবেশ। এই চমৎকার পরিবেশে একটু মর্নিং ওয়াক করতে আসলাম। এই যে পেছন দিয়ে একেবারে সূর্যের আভা ছড়িয়ে পড়েছে, ওই যে দূরে আঁকা বাঁকা পথে একদম নীল রঙের জলধারা বয়ে চলেছে। উপরে নীল আকাশ, আর তার মাঝখানে নিচে সাদা পাথরের মাঝ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলা নীল নদী। একটা চমৎকার কম্বিনেশন। এবং এখন সকাল 6:20 বাজে। এই 6:20-তে যে অসাধারণ সুন্দর একটা মোহময়ী রূপ ধারণ করেছে আশেপাশের প্রকৃতি, একেবারে প্রকৃতিটা সৌন্দর্য যেন একেবারে উজাড় করে ঢেলে দিয়েছে। আর এখানে জয়ন্তী রিভারের যে সৌন্দর্য, সে তো মানে এক কথায় বোঝানোই যাবে না, অসাধারণ সুন্দর। জয়ন্তী রিভারের আশেপাশটা সৌন্দর্য, জয়ন্তী রিভার বেডে জয়ন্তী নদীর বয়ে যাওয়ার যে সৌন্দর্য, সেটা তো অসাধারণ, অনন্য অসাধারণ বললেই চলে। নীল আকাশ ওপরে, আর তার নিচে নীল নদী, এই সৌন্দর্য তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু সাথে সাথে আমার যে বিষয়টা খারাপ লাগলো, মানে যেটা খুব আশা করে এসেছিলাম যে বক্সা ফরেস্টের মধ্যে বাইক নিয়ে ঢুকবো, তো সেটা হলো না। কারণ আমি যেটা শুনলাম বিগত 8 মাস ধরে এটা বন্ধ আছে। কিছু লোক কিছু কাজ করেছে, এমন কিছু কাজ করেছে যার জন্য আমাদের মতো সাধারণ লোককে ভুগতে হচ্ছে।
তো যাই হোক, যারা বাইক নিয়ে আসতে পছন্দ করেন, বাইক চালাতে পছন্দ করেন, তো তাদের জন্য একটা খুব ভালো সুযোগ ছিল যে বক্সা ফরেস্টের মধ্যে বাইক নিয়ে বাইকের চালানোর আনন্দ উপভোগ করা। কিন্তু সেটা থেকে আপাতত বঞ্চিতই থাকতে হলো, আমাকেও বঞ্চিত যেমন থাকতে হলো, তেমনি যারা আমাদের মতো যারা ঘুরতে পছন্দ করে নিজেদের মতো করে, তারাও সেটা থেকে বঞ্চিত হলো। কি আর করা যাবে, এটা তো মেনে নিতেই হবে। এবার যারা বক্সা জয়ন্তীতে আসতে চান, আসতেই পারেন। আলিপুরদুয়ার থেকে খুব কাছে, অনেকেই আলিপুরদুয়ারে থাকেন, আলিপুরদুয়ার থেকে বক্সা জয়ন্তীতে ঘুরে নেন। যদি মনে করেন জয়ন্তীতে চান, থাকতেই পারেন। জয়ন্তী নদীর ধারে অনেকগুলো হোমস্টে আছে, হোমস্টে টাইপের। এখানে বিডব্লিউডির একটা ইন্সপেকশন বাংলোও আছে, ওটাও বুক করা যায় শুনছি। তাছাড়া তো অনেক হোমস্টে টাইপের আছে, বক্সাতেও আছে। আর কি দেখবেন জয়ন্তীতে এসে, কি দেখবেন জয়ন্তীতে এসে? প্রধানত যেটা দেখার বিষয়, এই জয়ন্তী রিভার তো আছেই। তাছাড়া বক্সাতে যেতে পারেন, বক্সা ফোর্ট। তবে বক্সা ফোর্টে যেটা জানলাম সেটা কিন্তু খুবই সমস্যাজনক। মানে যে গাড়ি করে আসবেন বা অটো, যেভাবেই যান না কেন, তার কিছুটা আগে কিন্তু সে গাড়ি থামিয়ে দেবে। তারপর ওদের নিজস্ব গাড়ি আছে, সেই গাড়ি করে সম্ভবত 600 টাকা নেয়, 500 কি 600 এরকম নেয়। সেই গাড়ি করে ওরা কিছু দূর নিয়ে যাবে, তারপর ওদের গাইড, সেই গাইড করে আপনি বক্সা ফোর্টে যেতে পারেন। বা চাইলে সেখান থেকে লেপচাখা একটা গ্রাম আছে, সেই লেপচাখা গ্রামেও যেতে পারেন। জয়ন্তীতে আর একটা জিনিস কিন্তু হয়, সেটা হচ্ছে মহাকাল ট্রেক। এখান থেকে ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পথ বেয়ে মহাকাল ট্রেক করা হয়। কিন্তু এই মুহূর্তে যা শুনলাম, ফরেস্ট ডিপার্টমেন্ট মহাকাল ট্রেক বন্ধ করে রেখেছে। মানে এটাও খারাপ খবর আমাদের জন্য, এটাও খারাপ খবর যে এইগুলো বন্ধ করে রেখেছে। নিশ্চয়ই কিছু কারণ আছে। তো যাই হোক, কিন্তু এই জয়ন্তী রিভারের ধার বরাবর হাঁটতে মন্দ লাগবে না। এই যেমন আমি অনেক সময় ধরেই হেঁটে হেঁটে আসলাম, ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে অনেকটাই দূর চলে আসলাম। মাটির সোঁদা গন্ধ, অনাঘ্রাত প্রকৃতি, আর এই জয়ন্তী নদীর পথ চলা। একদম পাহাড়ের কোলে প্রায় চলে এসেছি। এখানে আর ওই দিকটা নেই, একদম পাহাড়ের ধার ঘেঁষে জয়ন্তী নদী বয়ে চলেছে। আর এই যে এই দিকটা একদম পুরো বিস্তৃত বোল্ডারে ভরা জমি। আর ওই যে দূর থেকে আসলাম, এখানে শুধু সশব্দে জয়ন্তী নদীর বয়ে চলার যে আওয়াজ, সেইটা শোনা যাচ্ছে, আর কিছু নেই। সকালের দিকে এই দিকটা আসলে ময়ূর টয়ূর দেখতে পাওয়া যায়, যেটা শুনলাম, কিন্তু সকালে অতটা আসেনি। ওই সামনেটাই ঘোরাফেরা করছিলাম, সূর্যোদয়ের ছবি। আর এখানে তো এখন একদম পাহাড়ের কোলে চলে এসেছি, আর ওই দিকটা যাওয়ার আর জায়গা নেই। দারুণ লাগছে চারিপাশটা। আমাদের রাতের আস্তানা নেস্ট হোমস্টে। তো সামনেটা অনেকটা জায়গা আছে। আর একদম এই যে জয়ন্তী ইন্সপেকশন বাংলো, পিডব্লিউজি ইন্সপেকশন বাংলো, তার পাশে। আর একদম এই যে সামনেই জয়ন্তী নদীটা। আর রিভার বেডে নামতে গেলে জাস্ট একটু হেঁটে গিয়েই 1 মিনিটও না, 30 সেকেন্ড মতো হেঁটে গিয়েই বাঁদিকে গেলে এখান থেকে নামা যাবে। আর এই যে পাশে যে মাসি আছেন, অ্যাকচুয়ালি যার হোমস্টে, উনি লিজে দিয়েছেন একজনকে। তো ঠিক আছে, মন্দ নয়।
তবে আমি মানুষে যে জায়গাটা ছিলাম তার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে মানুষেরটাই গ্রেট, এটাও মন্দ নয়, ভালোই। নেস্ট হোমস্টে, যারা আসতে চাইবেন আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো। আমরা অবশেষে একটা অটো বুক করে জয়ন্তী থেকে বক্সা ফোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে চারিপাশের চমৎকার জঙ্গলের রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমরা অবশেষে বক্সা ফোর্টের গেট থেকে বক্সা ফোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে বলে রাখা ভালো, বক্সা ফোর্টের গেট থেকে বক্সা পর্যন্ত দূরত্ব মোটামুটি 4 থেকে 4.5 কিলোমিটার। এর মধ্যে 2.5 কিলোমিটার গাড়িতে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু সেই গাড়ি কিন্তু ওদের অ্যাসোসিয়েশন গাড়ি নিতে হবে, যার ভাড়া 500 টাকা। এই অমনি টাইপের গাড়ি। আপনি যে গাড়িতে করে আসবেন সে গাড়ি কিন্তু উপরে উঠতে দেবে না। আর যে জায়গাটা নামিয়ে দেবে সেটাকে 0 পয়েন্ট বলে। সেই 0 পয়েন্ট থেকে বক্সা ফোর্ট পর্যন্ত ডিস্টেন্স মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার। এই 1.5-2 কিলোমিটারের জন্য কিন্তু গাইড কম্পালসারি, এবং গাইডের চার্জ বক্সা ফোর্ট পর্যন্ত 400 টাকা। 0 পয়েন্ট থেকে আমরা হাঁটতে আরম্ভ করেছি। প্রথম দিকটা একটু স্টিফ, আমাদের গাইড ভাই বলছেন পরের দিকে মোটামুটি রাস্তাটা ফ্ল্যাট। দেখি আস্তে আস্তে উপরের দিকে চলেছি। আমাদের বক্সা হিল ভিউ পয়েন্ট, আর এখান থেকে নিচে রিভারগুলো দেখতে পাচ্ছেন। এই সামনেটা দেখতে পাচ্ছেন আপনি বক্সা রিভার, আর তার পাশেটা দেখুন ওটা হচ্ছে বালা রিভার। আর পুরো লেফট সাইডে দেখুন ওটা পাহাড়ের শেষে পথে দেখতে পাচ্ছেন একটু বড় নদীটা, সেটা হচ্ছে জয়ন্তী নদী স্যার। আর এই যে ফরেস্ট দেখতে পাচ্ছেন এই পুরো টোটালি আমাদের বিটিআর বক্সা টাইগার রিজার্ভ মধ্যেই পাচ্ছেন। আর আমাদের বক্সা টাইগার রিজার্ভ এরিয়া হচ্ছে 761 কিলোমিটার নিয়ে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। আর এই ফরেস্টে আপনি বিভিন্ন ধরনের, যেহেতু আপনি পিসিস অ্যানিমেলগুলো রয়েছে, পিসিস অ্যানিমেলগুলো বলতে গেলে আমাদেরকে এখানে বেসিক্যালি আপনি লেপার্ড আছে, বার্কিং ডিয়ার আছে, স্পটেড ডিয়ার আছে, সম্বার আছে, বাইসন আছে, হাতি আছে, বিভিন্ন ধরনেরই রয়েছে। এইগুলো দেখার জন্য আপনাদেরকে আমাদের এই বক্সা ফরেস্টে যেহেতু সুযোগ রয়েছে, যেহেতু আপনার জয়ন্তী থেকে আর রাজাভাতকা থেকে আপনারা যে কোর সাফারিগুলো যেটা রয়ে যাচ্ছে আর কি, তাতে আপনারা মানে অ্যানিমেল দেখার চান্সেস বেসিক্যালি রয়েছে আর কি স্যার। আচ্ছা, মানে পুরো ভ্যালি, এই পুরো সামনে পুরোটাই বক্সা রিজার্ভ ফরেস্ট। এখান থেকে আপনি পুরোটাই এই পিছন দিকে দেখুন, এটা পুরোটাই আমাদের বক্সা হিলগুলো। এরপরেই ভুটান আছে। এই ভুটান আমাদের বক্সা ফোর্ট থেকে 13 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। রূপাং ভ্যালি যে ভুটান বর্ডার রয়েছে স্যার। এই সব নিয়েটাই পুরোটাই আপনি পুরো রিজার্ভ ফরেস্টেই পাচ্ছেন আর কি স্যার। আচ্ছা, আমরা রাত্রে যেখানে জয়ন্তীতে ছিলাম ওই যে ফাঁকা জায়গা ওইটাই জয়ন্তী না? ওইটা না স্যার, ওই যে ওইটা হচ্ছে জয়ন্তী রিভার বেডটা, ওইটা ছিল ওইটা। হ্যাঁ, আচ্ছা, ওখানে ছিলেন। ওখান থেকে আপনি এই সান্তালাবাড়ি আসছেন 10 কিলোমিটার স্যার। হ্যাঁ, সান্তালাবাড়ি থেকে 10 কিলোমিটার পর রয়েছে, ওটা হচ্ছে জয়ন্তী নদী স্যার, রিভার বেডটা ওইটাই। আচ্ছা। আর তার পাড়েরটা হচ্ছে আপনার ওই পাশে আপনার একটা স্পট আছে, যেহেতু জঙ্গলের ভিতরে একটা চুনিয়া ওয়াচ টাওয়ার রয়েছে, আর ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার আছে, তারপরে জঙ্গল সাফারি রয়েছে, তারপরে হচ্ছে আপনার পুকুরি হিল আছে, তারপরে মহাকাল আছে, মানে ট্যুরিজমের জন্য ঘোরার জন্য, টুরিস্টদের ঘোরার জন্য পয়েন্ট স্পটগুলো রয়েছে। মহাকাল ট্রেক কি এখন বন্ধ না? এখন একটু বন্ধ, রাস্তাঘাট মানে ঠিক করা হয় না। আর ওই ডিসেম্বর মাসের দিকে আপনি ওটা রাস্তা একটু গাড়ি রাস্তাগুলো বিকাল রাস্তা করবে, ছোট মহাকাল অবধি করতে পারবেন, ছোট মহাকাল পর্যন্ত। আচ্ছা, তাহলে আমাদের গাইড ভাইয়া, দাদা আপনার নাম কি? আমার জয় রায় স্যার। জয় রায়। ওনার কাছ থেকে পুরোটাই আপনারা শুনলেন যে আমরা বক্সার যে ভিউ পয়েন্ট সেখান থেকে এই যে পেছনে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট সেটা পুরোটা দেখতে পাচ্ছি। জয়ন্তী রিভার বেড যেখানে আমরা গতকাল রাত্রে ছিলাম সেটাও দেখা যাচ্ছে। চমৎকার। পেছনের খাড়া রাস্তাটা আমরা পার করে এসেছি। এবার মোটামুটি খুব বেশি চড়াই নেই, এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। 1.5 থেকে 2 কিলোমিটার বক্সা ফোর্ট, তার আগেই ওখানে বক্সা ভিউ পয়েন্ট, সেটা তো দেখলাম। আর এখান থেকে দেখা যাচ্ছে সামনে বক্সা ফোর্টটা, কিন্তু ক্যামেরার চোখে হয়তো আসছে না। যে সামনে দূরে দেখা যাচ্ছে বক্সা ফোর্ট, তার আগে সদর বাজার, না সদর বাজার, বক্সা ফোর্টের আগে প্রথম গ্রাম, আর ওই উপরে তাসি গাঁও, তারপরে ওইদিকে এখান থেকে 13 কিলোমিটার দূরে ভুটান বর্ডার। আর এখন দেখতে হচ্ছে অনেক লোক ফেরত আসছে, নাকি না স্থানীয় লোক?
এখানে তো আছে আর কিছু টুরিস্টও আছেন। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগোতে থাকি সামনের দিকে। বক্সা ফোর্টের পথে আমরা, এই যে বক্সা ফোর্টের আগে যে গ্রামটা সদর বাজার, সেখানে এসে দাঁড়িয়েছি। বিরাট মোটা মোটা বাঁশ, আর এই যে সামনে এনারা সব আসছেন, আমরা ওই দিক দিয়ে যাব বক্সা ফোর্ট। এই রাস্তা দিয়ে আমরা আসলাম। আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি বক্সা। মাঝখানের দিকটা রাস্তাটা খুব মোটামুটি প্লেন ছিল, কিন্তু শেষের দিকে আবার একটু খাড়াই আছে, খুব বেশি নয়, 300-400 মিটার হয়তো হবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভ্যালি, চমৎকার রিভার। আর এই যে বক্সা ফোর্ট, এখানটায় রাস্তা নেমে গেছে, নেমে গিয়ে সোজা চলে গেছে বক্সা ফোর্টে। আর এই যে পাশ দিয়ে যে নদীটা বেরিয়েছে, ওয়াটার সোর্সটা, এটা বক্সা রিভারের মেন সোর্স। ওটা বক্সা রিভার থেকে আন্ডারআর্থ চলে এসে বক্সা রিভারে তৈরি করেছে। আমরা বক্সা ফোর্টের প্রায় কাছে পৌঁছে গেছি। ওই যে সামনে বক্সা ফোর্ট দেখা যাচ্ছে, একটু আর যেতে হবে সামান্য। আর এই যে সামনে বিস্তৃত মাঠ, সামনে দেখা যাচ্ছে বক্সা ফোর্ট। আমরা আস্তে আস্তে যাব বক্সা ফোর্টের বোটটায়, ভেতরটায়। আমরা বক্সা ফোর্টের প্রায় প্রান্ত দ্বারে উপস্থিত হয়েছি। ঠিক দ্বারের আগে আমরা একটা লেখা পেলাম। এটা 1931 সালে বক্সা ফোর্টে যে সমস্ত বন্দী ছিলেন, তারা কবিগুরুকে উদ্দেশ্য করে লিখে গেছেন। তারই বয়ানটা এখানে লেখা রয়েছে, কিছুটা হালকা আপছাপচে উঠে গেছে। আর তার প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার আকারে তার প্রত্যুত্তর দিয়েছেন, সেটাও এখানে আছে। এটাও একটু উঠে গেছে, কিন্তু মোটামুটি আসলে পড়া যাবে। আমরা অবশেষে ঢুকলাম ইতিহাস বিজড়িত সেই বক্সা ফোর্টে, বিখ্যাত বক্সা ফোর্ট এই। আর এই যে সারি দিয়ে যে সেলগুলো, আর সামনেও আর একটা আছে। আর এই মাঝখানে, দুটোর মাঝখানেই যে প্রাইভেট সেলগুলো, সেগুলোও আছে। এইটা ভেঙে গেছে। এটা ভুটানের রাজার কাছ থেকে ব্রিটিশরা দখল করেছিল। দখল করে সেই সময় রাজবন্দীদের বন্দি করে রাখতো। তো এইখানে আসতে পেরে একটা সত্যি শিহরণ জাগানো অনুভূতি। আর এখান থেকে মানে এতটাই পরিত্যক্ত জায়গায় যে কেউ যদি এখান থেকে পালিয়েও যায়, তাহলে ওই বাঘের পেটে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না সেই সময় অন্তত। এখন এই বক্সা হিলে 13টা গ্রাম আছে শুনলাম, কিন্তু সেই সময় তো আর ছিল না। পুরো বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে এটা। তো যাই হোক, এই দিকটাও চমৎকার, চারিদিকটাই খুবই সুন্দর। এবং আমরা এখন যে সময় এসেছি আর কেউ নেই, এবং আমাদের গাইড দাদার কাছ থেকে পুরো ইতিহাসটা আমরা শুনলাম বক্সা ফোর্টের। দারুণ একটা রোমাঞ্চকর অনুভূতি নিয়ে ফিরছি বলা যায়। এবং আপনারা যারা আসতে চাইবেন আরামসে আসতে পারেন। খুব একটা কিছু নয়, 2 কিলোমিটার মতো একটা হালকা চড়াই ট্রেক করতে হয়, তো সেটা করাই যায়, খুব একটা অসুবিধা নেই। 2 কিলোমিটার ট্রেক করাই যায়। আর ওইদিকে যেমন সেলগুলো দেখিয়েছি, এইদিকে সেলগুলোতেও আসছি। আমি আমার নাম হয়েছে জয়বাদ্র রায়, গাইড। আর আপনারা যে বক্সা উঠে আসলেন, এই বক্সা সম্বন্ধে আপনারা দু একটা কথা আপনারা জানতে পারবেন বক্সা সম্বন্ধে। আর বক্সা ফোর্ট হয়েছে একটা হিস্ট্রিক্যাল প্লেস। আর এই ফোর্ট উদ্দেশ্য হয়েছে আপনারা মানে অ্যাকচুয়ালি এই রাজাদের ফোর্ট ছিল। অ্যাকচুয়ালি এটা পুরো ভুটানের রাজারই আন্ডারে ছিল।
তারপরে হয়েছে স্যার আপনার 1864-এ যখন ব্রিটিশরা এটাকে ক্যাপচার করা হয়েছিল, করার কালীন পরে আমাদের যত যে বিপ্লবীরা ছিলেন স্যার, আমাদের যে ফ্রিডম ফাইটার যারা ছিলেন, তাদেরকে মানে এইখানে নিয়ে আসে মানে প্রিজার্ভ করে রাখা হতো। যেহেতু সেই বিপ্লবীদের কয়েকজনের নামগুলো আপনাদেরকে আমি বলছি, যে আমাদের যে ফ্রিডম ফাইটার যারা যারা ছিলেন, এখানে ছিলেন স্যার অনিল রায়, যতীন রায়, তৈলকনাথ চক্রবর্তী, প্রফুল্ল গুপ্ত। এই বিপ্লবীরা যেহেতু এখানে বন্দিশালা করে ছিলেন আর কি স্যার, মানে সেই ব্রিটিশ পিরিয়ডে ওনাদেরকে এখানে বন্দিশালা করে রাখা হয়েছিলেন। তারপরে আরেকজন যে বিপ্লবীদের নাম উঠে আসছেন, আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে ছিলেন, ওনাকে যেহেতু এখানে ব্রিটিশরা মানে বন্দিশালা করে রাখা হয়েছিলেন বলে কথা উঠে আসছেন, কিন্তু সঠিক কি না, কিন্তু এখানে ওনার সম্বন্ধে দেখুন কোনো সঠিক কোনো এভিডেন্স যেহেতু বক্সা ফোর্টের সম্বন্ধে এখানে পাবেন না। কিন্তু ওনার যে এভিডেন্সগুলোকে যেহেতু হয়তো এটা মানে পলিটিক্যাল সম্বন্ধে ওনার যে এভিডেন্সগুলোকে যেহেতু নষ্ট করে দিয়েছে, আর হয়তো কিছু এটা মানে চাপায় রাখা হয়েছে, সেই সব জন্য আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে এখানে সঠিক কিছু জানা যায় না। কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে সেই জেনারেশন থেকে কথা উঠে আসছেন, যেহেতু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেহেতু বক্সায় নিয়ে আসে বন্দিশালা করে রেখেছিলেন বলে কথা উঠে আসছেন। যাই হোক, ওনারা যে বিপ্লবীরা এখানে যে বন্দিশালা করেছিলেন, আমাদের ফ্রিডম ফাইটার যারা ছিলেন, আজকে দেখুন আমাদের ভারত স্বাধীন করার জন্য ওনাদেরকে এখানে যেহেতু মানে বন্দিশালা করে রাখা হতো, রাখা উদ্দেশ্যটা কেন তখনকার কালীন এটাকে ভাবতে গেলে মানে আপনি দ্বিতীয় সেকেন্ড না সেই ধরনের রয়েছিলেন বলে এই সব জায়গায় নিয়ে আমাদের বিপ্লবীদেরকে মানে বন্দি করা রাখা হইতেন স্যার। আজকে দেখুন, আজকে তো অনেক কমফোর্টেবল হয়ে আসছে, সেদিনকে যদি দেখুন মানে তখনকার কালীন প্রচুর দুর্গম জায়গা, দুর্গম পথ, এই সব করে ওনাদেরকে এখানে বন্দিশালা করে রাখার পরেও আজকে ওনাদেরকে কত টর্চার করার কালীন পরেও আজকে আমাদের দেশ স্বাধীন করে ফেলেছেন, দেশ স্বাধীন করেছেন। এই করার যে ফলটাই আমরা আজকে উপভোগ করতেছি, সেই সব জন্যই উদ্দেশ্যে বক্সা ফোর্ট, বক্সা জেল দেখার জন্য আসা আপনাদের জন্য ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আমরা তাহলে আমাদের গাইড দাদার কাছ থেকে ডিটেলসে শুনলাম বক্সা ফোর্টের বিবরণী। আর এই যে সেই এইগুলো তো না, এই যে সেই সেলগুলো, আচ্ছা পরে একটু রেনোভেট করা হয়েছে, কিন্তু এই সেই সেলগুলো যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামের মহান বিপ্লবীদের বন্দি করে রাখা হতো, এই যে পুরো সেলগুলো। নেতাজি সম্পর্কে যে তথ্য পাওয়া যায় সেটা হয়তো এখন অথেন্টিকেট নয়, যে নেতাজিকেও হয়তো এখানে বন্দি করে রাখা হয়েছিল, যদিও তার কোনো এভিডেন্স হয়তো নেই, আমাদের গাইড দাদা যেরকম বললেন। আর চারিপাশটা খুবই সুন্দর, মানে আমরা যারা একটু পছন্দ করি এদিক ওদিকে যেতে, তারা আমি বলবো একবার সময় করে হলেও বক্সা ফোর্টে আসুন। আসাটাও খুব একটা কঠিন কিছু নয়, একটু হয়তো হাঁটতে হবে কিলোমিটার 2-1, কিন্তু খুব আরামসে কিন্তু বক্সা ফোর্টে আসা যায়। এগুলো টোটালি পুরনো, আর এই টোটালিটা এখন একটু এটাকে মেনটেন করা হয়েছে, যেহেতু আগে তো মানে ওই চুন সুরকি দিয়ে তৈরি করা, এখন যেহেতু একটু সিমেন্ট দিয়ে মানে এটাকে একটা স্মৃতি হিসাবে এটাকে বাঁচায় রাখতে চাইছে আর করেছে আর কি। ওইগুলো সব জেল ছিল না, আমাদের পশ্চিমবঙ্গ সরকারই করেছে, টোটাল জেল না, এগুলো যে ঘর থাকার ঘরগুলো এই সব মধ্যেই রয়েছিল পুরোটাই। ফোর্ট না, এটা এখন লক হয়ে গেছে। এই যে এইগুলো দেখুন সেলগুলো, হ্যাঁ এই যে সেলগুলো, মানে এটা কি তখনকার সেই পিরিয়ডের? এগুলো রেনোভেট করা হয়েছে, মানে আমাদের আর্কিওলজিস্টরাই মানে ইনভলভ করে কন্ট্রাক্ট বেসিসে কাজ হয়েছে। আচ্ছা, ওই মডিফাই মানে আগে যে মডেলগুলো অনুযায়ী করা হয়েছে। বক্সা ফোর্ট দেখে ফিরছি। বক্সা ফোর্ট অ্যাকচুয়ালি ভুটানি রাজার, ব্রিটিশরা সেটা ক্যাপচার করে, এবং সেই সময় যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকে কিন্তু আন্দামানের সেলুলার জেলে যেমন বন্দি করে রাখা হয় দুর্গম জায়গায়, তেমনি এই বক্সা টাইগার রিজার্ভের মধ্যে বক্সা হিলের মাথায় বক্সা ফোর্টে তাদেরকে বন্দি করে রাখা হতো। বুঝতেই পারছেন একেবারে প্রত্যন্ত জায়গায় কেউ যদি জেল ভেঙে পালায়ও তাহলেও তার বাঁচার উপায় নেই, কারণ পালানোর পথে বাঘের পেটে যাবে। তো এইরকম একটা জায়গা যে যাদের জন্য আমরা
আজ এই জায়গায় পৌঁছেছি তাদের পদধূলিত, তারা যেখানে অত্যাচারিত হয়েছে সেই জায়গা দর্শন। সুতরাং সেরকম একটা জায়গায় তো আসাই যায়। আর প্রশ্ন হচ্ছে আসবেন কিভাবে এখানে? এখানে আসা কিন্তু খুব কঠিন নয়। এখান থেকে কাছেই, আমরা আলিপুরদুয়ার থেকে খুব কাছেই রাজা ভাত খাওয়া, সেটাই বক্সার মেন গেট। এই বক্সার মেন গেট থেকে 16 কিলোমিটার ভেতরে সান্তালবাড়ি। সান্তালবাড়ি থেকেই মেনলি ট্রেকিং রুটটা আরম্ভ হয়েছে। সান্তালবাড়ি থেকে 4.5 কিলোমিটার বক্সা ফোর্ট। তো ওই 4.5 কিলোমিটারের মধ্যে আবার 2.5 কিলোমিটার গাড়িতে আসার ব্যবস্থা আছে। 500 টাকা করে নেয় গাড়ি, অমনিগুলো চলে। কেউ যদি ট্রেকিং করে আসতে চান তাহলে আরামসে ওই 2.5 কিলোমিটার কিন্তু ট্রেকিং করে আসতে পারেন। কিন্তু তারপরে যে 2 কিলোমিটার রাস্তা ট্রেকিং করা ছাড়া অন্য কোনো কিন্তু ব্যবস্থা নেই। সুতরাং ওই 2 কিলোমিটার ট্রেক করতে হবে। এমন খুব কঠিন ট্রেক যে সেটা কিন্তু বলবো না, মোটামুটি 2 কিলোমিটার ট্রেক। তো খরচ গাইডের জন্য 400 টাকা গাইড নেন। গাড়ির খরচ যারা ওই 2.5 কিলোমিটার গাড়ি করে আসবেন তাদের জন্য গাড়ি খরচ 500 টাকা। আর ফরেস্টের একটা পারমিট করতে হয় বক্সা রিজার্ভ ফরেস্টে ঢোকার জন্য, সেটা হচ্ছে পার ডে 150 টাকা। বক্সা ফোর্ট দেখে আমরা নিচে নেমে চলে আসলাম। বক্সা ফোর্ট দেখে নিচে নেমে সান্তালবাড়ি গেট থেকে আমাদের যে অটোটি বুক করে রাখা ছিল সেই অটোটিতে চেপে আমরা আবার বক্সা রিজার্ভ ফরেস্টের যে এন্ট্রি পয়েন্ট রাজাভাত খাওয়া গেট, সেই গেটের দিকে অগ্রসর হচ্ছি। এবং ওই গেটের কাছেই একটি দোকানে আমাদের বাইক রাখা আছে। আমরা রাজাভাত খাওয়া থেকে রওনা দিয়ে দিলাম অবশেষে, এবং এখন বাজে প্রায় 2:30 বাজে। তো আমাদের পৌঁছতে প্রায় 7টাই বেজে যাবে। আমরা ভেতরের রাস্তা দিয়ে যাব। আমাদের আজকের গন্তব্য সেবক। এখান থেকে 142 কিলোমিটার দেখাচ্ছে গুগলে। তো সেবকে আজকে নাইট স্টে করবো, তারপর কালকে ওখান থেকে সোজা বেরিয়ে যাব, এটাই প্ল্যান। কারণ প্রীতিদাকে কালকে সকালে এনজিপিতে ট্রেন ধরিয়ে দিতে হবে, সেই কারণেই এনজিপিতে নাইট স্টে করবো না, এনজিপির আগে সেবকেই করব। কারণ এনজিপিতে ওরকম ভিড় শহরের মধ্যে নাইট স্টে করার কোনো মানে হয় না। আমরা জলদাপাড়া ফরেস্টের পাশ দিয়ে চলে যাচ্ছি। এই যে বানারহাট ক্রস করেছি, করে এখানে চারিপাশের প্রকৃতিটা যা অসাধারণ রূপ ধারণ করেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মানে এই সময়ের প্রকৃতি কত রঙের খেলা চারিদিকে, ওহ অসাধারণ। মানে ফিরে যাচ্ছি, আমাদের জার্নি প্রায় শেষ, তবু যেন শেষ হইয়াও হইল না শেষ, এরকম ব্যাপার। সেবকে ঢুকবো, প্রায় অনেকটাই চলে এসেছি। তো এখান থেকে আর সেবক দেখাচ্ছে 7.5 কিলোমিটার, 7.5 কিলোমিটার। তো আমরা করোনেশন ব্রিজ হয়ে সেবকে ঢুকবো। তো প্রায় চলে এসেছি, এবার দেখতে হবে সেবকে থাকার জায়গা কি পাওয়া যাবে, সেটাও দেখার আছে। সেবকে থাকার জায়গা আমি কি পাবো সেটা দেখে তারপরে সেই জায়গায় থাকবো। এই যে রাতে করোনেশন ব্রিজ ক্রস করছি। করোনেশন ব্রিজ ক্রস করে ডান দিকটা চলে গেছে গ্যাংটক, আমরা চলে যাবো বাঁদিক শিলিগুড়ি। এই যে আমরা বাঁদিকে রেখে গেলাম সেবক, আর এখান থেকে বেশি দূর নয়।
আর তো রাত্রেবেলা পাহাড়ে চালানোর অনুভূতিও হয়ে যাচ্ছে সাথে সাথে। আমরা গতকাল রাত প্রায় 8টা নাগাদ এসে পৌঁছেছিলাম এই শিলিগুড়িতে রোমলি হোমস্টে। তো এখন এই লাগেজ গোছানোর কাজ শেষ, বেরিয়ে যাব। তো শিলিগুড়ি শহরে এবার থাকতে চাইনি, একটু সাইডে থাকতে চেয়েছিলাম, সেই জন্য রোমলি হোমস্টেতে রাত্রে ছিলাম। এটা হচ্ছে বেঙ্গল সাফারির গেট, সেই বেঙ্গল সাফারির গেট থেকে 2 কিলোমিটার ভেতরে রোমলি হোমস্টে। সবসময় তো শিলিগুড়িতে থাকি এসে, এই কারণে একটু বাইরের দিকে থাকতে চাইলাম। এখন প্রীতিদাকে এনজিপিতে ড্রপ করব, ড্রপ করে আমি সোজা দমদম ফিরে যাব। এখান থেকে এনজিপি 15 কিলোমিটার, বাইপাস ধরলে 17 কিলোমিটার। তো ঠিক আছে, লাগেজ গোছানোর কাজ শেষ, এখন 5:48 বাজে। তো রওনা দিই আস্তে আস্তে, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। যেটা বলছিলাম, আমাদের হোমস্টেটা একদম বেঙ্গল সাফারির গেটের পাশ দিয়ে, বেঙ্গল সাফারির গেটের পাশ দিয়ে 2 কিলোমিটার। এই যে বেঙ্গল সাফারির গেট। আর এই যে রোডটা সেবক থেকে শিলিগুড়ির দিকে বা এনজিপির দিকে চলে গেছে, সেই রোড একদম কাছেই। রওনা হয়েছি দমদমের পথে। তো এবারে আমার যা প্রোগ্রাম ছিল, প্ল্যান ছিল, সেটা তো একেবারেই সাকসেসফুল। যদিও যেদিন বেরোবো সেদিন একটা বিশেষ কারণবশত আমার ভোরবেলা বেরোনোর কথা ছিল, ভোরবেলা বেরোতে পারিনি। বেরোতেই দুপুর 12:30 বেজে যায়। তো একটা সন্দেহ তো ছিলই যে সমস্ত কিছু কভার হবে কি না, কারণ বেরোনোটাই প্রায় 7.5 ঘন্টা দেরি হয়ে যায়। তো যাই হোক, তো আলটিমেটলি সেটা কভার আপ করে ফেলেছি। কভার আপ করে যা যা প্ল্যান ছিল, যে কটা প্ল্যান ছিল, সব কটাই কমপ্লিট করলাম। তো এবারের মতো আমার যে সফর, সেটা শেষের পথে। আবার হয়তো পরের কোনো সফরে আপনাদের সঙ্গে দেখা হবে। দেখা যাক পরের সফর কবে হয়। তো সবাই ভালো থাকবেন, এবং পারলে আমার চ্যানেল একেবারেই নতুন, লাইক করে দেবেন ভিডিও ভালো লাগলে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।